কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই যখনই এক বা দুদিনের ছুটি পায় তখনই বেরিয়ে পড়ে নানা জায়গায় ঘুরতে। তাই আজকে আমরা নিয়ে এসেছি কলকাতার কাছে এক বা দুদিনের ছুটি কাটানোর এক দুর্দান্ত ইনফরমেশন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর সেই সঙ্গে ভালোবাসি সেইখানকার ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার একটি শহর বালাসোর এবং তার আশেপাশের বিভিন্ন ঘুরে বেড়ানো জায়গাগুলো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। পরিকল্পনা অনুযায়ী আমরা নির্দিষ্ট দিনে শালিমার থেকে শালিমার পুরী ধউলি এক্সপ্রেসে যাত্রা শুরু করি এবং প্রায় 1টা নাগাদ আমরা পৌঁছাই বালাসোর। সেখান থেকে গাড়ি নিয়ে আমরা পৌঁছাই সেদিন ধুবলেগড়ি সমুদ্র সৈকত এবং রাত্রি যাপন করি বাবলস অফ লাক্সারি বিচ রিসর্টে। এই ধুবলেগড়ি বিচ ও বাবলস অফ লাক্সারি রিসর্টটি নিয়ে আমাদের একটি আলাদা ভিডিও রয়েছে, আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। আমি উপরের আই বাটন এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। রাত্রিটা এই রিসর্টে কাটিয়ে পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি বালাসোরের আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলো দেখতে। বালাসোর ট্যুরের আমাদের প্রথম গন্তব্য হলো ধুবলাগড়ি সি বিচ থেকে প্রায় 53 কিলোমিটার দূরে ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত দেবকুণ্ড ওয়াটারফলস ও অম্বিকা মাতার মন্দির। বালাসোর থেকে বা ধুবলাগড়ি বিচ থেকে এই দেবকুণ্ড পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। এটি হলো দেবকুণ্ড যাওয়ার মেন গেট। গাড়ি এর ভিতরেও যায়, কিন্তু এখন গাড়ি দেবকুণ্ড যে জায়গাটা মেন যে পয়েন্টটা সেই পয়েন্টের অবধি গাড়ি যেত, কিন্তু এখন যাবে না, কারণ এখন রাস্তায় এখানে কাজ হচ্ছে, এই গেটের কাজ হচ্ছে। তাই এখান থেকে আমাদের নিতে হবে বাইক। 260 টাকা করে একটি বাইকের জন্য নিল। এই বাইকে করে আমরা প্রায় 4 কিলোমিটার জঙ্গলের ভিতরে বাইক রাইড করে গেলাম এবং গিয়ে পৌঁছলাম দেবকুণ্ড যাওয়ার মেন এন্ট্রি পয়েন্টে। এখান থেকে আমাদের পায়ে হেঁটে প্রায় 1 কিলোমিটার জঙ্গলের মধ্যে হেঁটে আমাদের পৌঁছতে হবে দেবকুণ্ড ওয়াটারফলসে। প্রথমে গাড়ি করে এসে তারপরে বাইকে করে কিছুটা আসলাম। এবার এই পয়েন্ট থেকে হেঁটে যেতে হবে। আমি আর রাই সবার আগে হেঁটে চলেছি। এই দেবকুণ্ড জায়গাটা শিমলিপাল ফরেস্টের আন্ডারে পড়ে। বীজ বিয়েতলা দিয়ে রাস্তাগুলো একটু উঁচু নিচে আছে। আমরা উঠলাম, আবার একটু নামবো। পাশ দিয়ে জলের ধারা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। এই এসে পৌঁছেছি আমরা। বন্ধুরা, যে জিনিসটা জায়গাটার জন্য আমরা এতক্ষণ সকাল থেকে বেরিয়েছি, প্রথমে গাড়ি, তারপরে বাইক, তারপরে হেঁটে এতখানি জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, যে জিনিসটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য, চলুন অবশেষে আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। চলুন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে দেবকুণ্ড, উপরে মন্দির, সেই মন্দিরের এখানে এই হচ্ছে ঝর্ণা, দেবকুণ্ড ঝর্ণা। চারিদিকে পাহাড়, পাথরের পাহাড়, উপরে একটা মন্দির, এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে। চারিদিকটা একবার দেখুন।
অসাধারণ। এখানে স্নান করা যাবে না, কিন্তু উপর থেকে ঝর্ণা জলটা পড়ে এই কুণ্ডটা তৈরি হয়েছে। এদিক থেকে একটা ধারা আর এদিক থেকে একটা ধারা নেমেছে। এই হচ্ছে মন্দিরের সিঁড়ি। 400টা সিঁড়ি আছে নাকি। চলো যাওয়া যাক। এই জায়গাটা গভীর খাদ। আবার এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ির উপর যেতে হবে। বন্ধুরা, আশেপাশের জায়গাটা দেখুন। এই সিঁড়ি দিয়ে আমরা উঠছি, আর আশপাশের জায়গাটা একটা দুর্দান্ত থ্রিলিং হচ্ছে যেতে, আলাদা একটা অ্যাডভেঞ্চার। আমার এই ধরনের জার্নিগুলো খুব ভালো লাগে, খুবই সুন্দর। জঙ্গল, পাহাড়, খুব সুন্দর। বেশ অনেকটা উপরে উঠে এসেছি, মাঝপথে একটু দাঁড়াতে হচ্ছে, হাঁপিয়ে গেছি। আর একটুখানি আছে, যাবো। এবার কিছু রাস্তা প্লেন আছে, কিছুটা প্লেন হাঁটা আছে। এখন হেঁটে এসছি, উঠে এসছি, এবার একটু নামতে হবে। এখানে সিঁড়ি নেই, এখানে প্লেন এরকম রয়েছে। এই মন্দিরের পাশ দিয়ে, এই যে এখান থেকে নিচে আমরা দেবকুণ্ডে যে ঝর্ণাটা দেখলাম, সেটা এখান থেকে নিচের দিকে যাচ্ছে। বন্ধুরা, অবশেষে মাতা অম্বিকা মন্দিরে এসে গেছি। এই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা, ঠিক আছে। এই মন্দিরের পিছন দিক দিয়েই ঝর্ণাটা বইছে, যেটা কিনা নিচে দেবকুণ্ডে গিয়ে পড়ছে। আমরা নিচে থেকে যে ঝর্ণাটাকে দেখলাম, সেই ঝর্ণাটা এই মন্দিরের পাশ থেকেই গিয়ে পড়েছে, মন্দিরের পিছন থেকে। দাদা চলুন দেখা যাক, ভিতরে যাই, নিচে নামি, কি দেখা যায়। যদিও মন্দিরের ভিতরে যেমন বললাম ক্যামেরা অ্যালাউড নয়, সুতরাং যতটা পারবো দেখাবো, তারপরে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। আশা করছি ভালো লাগবে আপনাদের। মাতা অম্বিকা মন্দির, গণেশজির এই মূর্তিটি, হনুমানজির রয়েছে। মন্দিরের ভিতরে আর নিয়ে যাওয়া আছেন ক্যামেরা, এখানেই বন্ধ করতে হচ্ছে ক্যামেরা। মন্দিরের ঠিক পিছন দিক দিয়ে এই ঝর্ণাটা পড়ছে, পড়ে নিচের দিকে চলে যাচ্ছে। মন্দির দেখা হলো, এবার আবার উপরে চলা শুরু। 400খানা সিঁড়ি ওঠা এবং 400টা সিঁড়ি নামা, কিন্তু চারিদিকের যে শোভা, জঙ্গলের ভিতরে দিয়ে যাওয়া, এই থ্রিলটা নিতে নিতে আপনি কখন পৌঁছে যাবেন নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে আপনি কি সুন্দর করে 4টে সিঁড়ি পার করে গেছেন। উপরে সিঁড়ি ওঠার বা নামার একটাই মন্ত্র হচ্ছে, কারো আগে গেলে আপনি খুব বেশি কিছু দেখতে পারবেন না, আর একটু পরে গেলেও আপনি কিছু কম দেখতে পারবেন না। সুতরাং নিজের স্পেসে, নিজের যেরকমভাবে স্পিডে ধীরে সুস্থে যাবেন, মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে নেবেন, আপনি ঠিক পৌঁছে পারবেন। তার সঙ্গে এই যে প্রাকৃতিক শোভা, এটা অনন্য সাধারণ শোভা, আলাদা থ্রিলিং, আলাদা অ্যাডভেঞ্চার। তো সেইটা উপভোগ করতে করতে আপনি যখন যাবেন, উপরে উঠবেন বা নামবেন, আপনার মনেই হবে না আপনি 400টা সিঁড়ি উঠেছেন বা নেমেছেন। বন্ধুরা, এই হচ্ছে দেবকুণ্ড, যেটা আপনাদের প্রমিস করেছিলাম দেখাবো। অনেকটা রাস্তায় এসে প্রায় 130-35 কিলোমিটার রাস্তা এসে, তারপরে 5 কিলোমিটার বাইক, তারপরে বেশ কিছুটা 1 কিলোমিটার মতন হাঁটা, হেঁটে এই দেবকুণ্ড আমরা পৌঁছেছি। আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন উপভোগ করুন এই অপার সুন্দর সৌন্দর্য।
দেবকুণ্ড দেখা শেষ করে দুই ধারের সবুজ বনানী আর কালো পিচের রাস্তার উপর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের পরবর্তী ডেস্টিনেশন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। সঙ্গে রয়েছে রাস্তার দুপাশের অপরূপ দৃশ্য। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে যেতেই দেখলাম দূরে সুন্দর পাহাড় আর আর রাস্তার দুধারে রয়েছে সবুজের সমারোহ। আহা, কি মনোতৃপ্তিদায়ক সেই দৃশ্যপট। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে বেশ কিছু হোটেল আপনারা পেয়ে যাবেন, সেখানেও আপনারা রাত্রি বাস করতে পারেন। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যেতে গেলে সেখানে গাড়ি পার্কিংয়ের জন্য লাগলো 35 টাকা। আমরা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের দিকে এগিয়ে চলেছি। গাড়ি পার্কিং যেখানে করা হয় সেখান থেকে বেশ কিছুটা পথ হেঁটে তবে মন্দিরের সিঁড়ির দিকে পৌঁছানো যায়। রাস্তার দুপাশে রয়েছে অজস্র দোকানপাট, পুজো সামগ্রী বা প্রয়োজনীয় নানান জিনিস এই সমস্ত দোকানে পাওয়া যাচ্ছে। এই হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওঠার গেট। এখান থেকে শুরু হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার গেট রাস্তা, বা ভালো কথায় বলা যায় সিঁড়ি। এখান থেকে সিঁড়ি শুরু। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ওঠার সিঁড়িগুলো বেশ ছোট ছোট, তাতে কারো উঠতে কোনো অসুবিধা না হয়। আমরা চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পথে। লালটু, একটু কষ্ট হচ্ছে তো? দুপুরে লাঞ্চ করে আমরা এসেছি, একটু এখন হাঁটতে, সিঁড়ি দিয়ে হাঁটতে একটু অসুবিধা হচ্ছেই। আস্তে আস্তে আমরা ঠিক পৌঁছে যাবো। শেষ হয়নি, আর একটু যেতে হবে। সবাই ভাবছিলাম এই ধাপটা শেষ হলেই হয়তো পৌঁছে যাবো, তা নয়, সবাই হাঁপিয়ে গেছি। একটু রেস্ট নিয়ে নি, তারপরে আবার যাবো। এখানে সেই ঝর্ণা পড়ে, ধারা পড়ে, কিন্তু এখন বন্ধ, শুকিয়ে রয়েছে। এখানে সরু একটা ধারা পড়ছে। বর্ষার সময় আরেকটু, বর্ষা হলে আরেকটু ধারার জল বেশি হওয়া উচিত। লোকজন কত ময়লা এখানে ফেলে গেছে দেখুন। এত সুন্দর জায়গায় লোকে ময়লা, প্লাস্টিক সব ফেলে, বোতল ফেলে, জায়গাটা, খাবারের প্যাকেট, জল আটকে যাচ্ছে। জায়গা দেখুন কি অবস্থা হয়েছে এই জায়গাটা। এত সুন্দর একটা পরিবেশ। আসুন, এটা এই পঞ্চলিঙ্গেশ্বর এনজয় করুন, দেখতে যান, কিন্তু জায়গাটায় ময়লা করবেন না। এই হচ্ছে মন্দির চত্বর। অবশেষে আমরা এসে পৌঁছালাম। সামনে নন্দী রয়েছে, হ্যাঁ, মূর্তি রয়েছে, এখানে হনুমানজি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে এখানে একটা। এবার এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা নামছি। পুজো চলছে। এইখানে এই ঝর্ণাধারার নিচে 5টি শিলা রয়েছে, যেটাকে হাত দিয়ে ছুঁয়ে অনুভব করতে হবে। আরেকটু পরে দিলে, আরেকটু পরে হবে। এই ধারাটাই আমরা উপরে ওঠার সময় যেটা দেখলাম সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। ফুলের সমস্ত, পুজোর সমস্ত জিনিসপত্র এখানটা ফেলেছে। হ্যালো, পুজো দিচ্ছে। এর পিছনে, আমার পিছনে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির রাস্তা। আমরা নিচের থেকে ঘুরে এলাম। এই সবাই আস্তে আস্তে উপরে আসছে। জায়গাটা ভালো, বেশ সুন্দর।
না কাছে যেও না। এখানে চটি খুলতে হবে, চটি খুলে 5 টাকা করে লাগে চটি দিয়ে এর জন্য। এই মন্দিরের টপ ভিউ ঠিক এই জায়গাটা আছে, এখান থেকে ধারাটা পড়ে ঠিক এই জায়গাটাতে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। 5টা লিঙ্গ এখানটা রয়েছে। আমরা নেমে চলেছি, পঞ্চলিঙ্গেশ্বর দর্শন হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। রাই বলে দিল এটা নামার জন্য, তো আমরা এই দিক দিয়ে নামছি। এবার রাই সবসময় জন্য আগে আমাদের গাইড, ওর এনার্জির কোনো খামতি নেই। আপনারা আমাদের ঝাড়খণ্ডের ট্যুরের ভিডিওগুলো দেখেছেন, যে কোনো জায়গায় যাওয়া এবং ওঠার জন্য বা নামার জন্য ও সবসময় জন্য আগে, ওর এনার্জির কোনো খামতি নেই। বেশ সিঁড়িতে ওঠা এবং নামার সময় এরকম ধরনের বিভিন্ন জায়গায় বসার জায়গা করে দিয়েছি। এখানে দেখুন বসার জায়গা করে দিয়েছি। আমরা চলে এসেছি প্রায় ওই গেট। হর হর মহাদেব। আমরা পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে ফিরে এলাম, ভালো লাগলো। তবে আমি এক্সপেক্ট করেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের উপরে ওখানে আরও ঝর্ণার জলটা আরও বেশি থাকবে, পরিমাণটা বেশি থাকবে, সেটা অনেকটাই কম। আমি জিজ্ঞেস করলাম, সেখানে বললাম জলটা এখনই নয়, আরও কিছুদিন পর থেকে জলটা বাড়বে, জুলাই শেষের দিক থেকে জলটা বাড়বে, তো সেখানে জলটা কম। যদিও জলটা যেহেতু কম, সেহেতু পঞ্চলিঙ্গেশ্বরে আমি ছুঁয়ে দেখতে পেরেছি। জল যখন বেশি থাকে তখন কিন্তু অনেকেই শিবলিঙ্গকে ছুঁয়ে দেখতে পারে না, ছুঁতে পারে না, কারণ জলের স্রোতটা অনেক বেশি থাকে, জলের স্রোতটা অনেক বেশি থাকে। যাই হোক, শিবলিঙ্গের মাথায় হাত রেখে তাকে ছুঁয়ে তার জল মাথায় নিয়েছি। হর হর মহাদেব। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো নীলগিরি জগন্নাথ টেম্পল। এটি প্রায় বারাসত শহরের কাছেই। কি সুন্দর রথ তৈরি হচ্ছে। আমরা যখন গিয়েছিলাম ঠিক রথের আগের দিন, রথ নিয়ে তখন এই জায়গাটা পুরো সাজো ব্যাপার। কালারফুল রথ কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, সেজে উঠছে জগন্নাথ দেবের রথ। এই হলো নীলগিরি জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ভিতরে ফটো তোলা বারণ, তাই ভিতরকার ছবি আপনাদের দেখাতে পারলাম না। আর এটি হলো নীলগিরির রাজ পরিবারের বাড়ি, অর্থাৎ রাজবাড়ি। তখন ধরে নীলগিরির রাজবাড়ি কেমন ছিল ভিতর থেকে দেখার চেষ্টা করি। পুরনো অংশটি প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে, পরবর্তীকালে তৈরি হয়েছে এই নতুন অংশটি। এটি হলো মন্দিরের অংশ। এটি হলো পুরনো রাজবাড়ির অংশ, যে অংশটি সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় প্রায় ভেঙে পড়েছে। এখানে কেউ এখন অবশ্য থাকে না। এই ডান দিকের অংশটি নতুন তৈরি হয়েছিল এবং সেখানেই এখনও কয়েকজন বাস করেন।
আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো ইমামি জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে এই নতুন ইমামি জগন্নাথ মন্দির। আমরা চলেছি ইমামি জগন্নাথ টেম্পল দেখতে। সন্ধ্যেবেলা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যেবেলাতে লাইটটা খুব সুন্দর লাগে, এই জন্য আমরা বেছে নিচ্ছি এই সময়টা, যাতে লাইট আলোতে খুব সুন্দরভাবে দেখা যায় মন্দিরটাকে। চলুন আপনাদেরও দেখাচ্ছি। এই মন্দিরটির নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ইমামি গ্রুপ। পৃথিবী বিখ্যাত আর্কিটেক্ট এবং পদ্মবিভূষণ সম্মান দ্বারা সম্মানিত রঘুনাথ মহাপাত্র মহাশয় দ্বারা এই মন্দিরটি তৈরি করানো হয়। 2009 সালে প্রায় 12 একর জমির উপরে তৈরি হয়েছে এই মন্দিরটি। মন্দিরটির দেওয়ালে তৈরি অপূর্ব সব কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই ইমামি মন্দিরটি। এখানেও প্রায় রথের চাকার উপরে মন্দিরটি তৈরি, অর্থাৎ মন্দিরটিকে একটি রথের মতন শেপ দেওয়া হয়েছে। রাত্রিবেলায় আলো জ্বলার পরে মন্দিরটি অতীব সুন্দর রূপ নিয়েছে। মনে হয় যেন শুধু মন্দিরের দিকে তাকিয়ে বসে থাকি। খুব সুন্দর। বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এই সন্ধ্যাবেলা আসলে এই আলোকখচিত মন্দিরটির অপূর্ব দৃশ্য দর্শন করতে পারবেন। মন্দিরের দেওয়ালে রয়েছে অফুরন্ত সুন্দর সুন্দর কারুকার্য। জগন্নাথদেবের মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে আরও 5টি ছোট ছোট মন্দির, যেমন মাতা লক্ষ্মীর মন্দির, গণেশের মন্দির প্রভৃতি মন্দির এখানে রয়েছে। ইমামি জগন্নাথ মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এসে শুরু হলো ফুচকা খাওয়া। আপনারা আগেও দেখেছেন, আমরা যেখানেই যাই না কেন সেখানকার লোকাল ফুচকা আমরা ট্রাই করি। এবারেও তার অন্যথা হলো না। এরপর আমরা চলে গেলাম বালাসোরের অন্য একটি আকর্ষণ ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শনে। মন্দিরের ভিতরের কারুকার্য ছিল অসাধারণ। এই মন্দিরের ক্ষীর খুব বিখ্যাত। আমরাও এখান থেকে বেশ কিছু ক্ষীর সংগ্রহ করেছি। আপনারা যখন এখানে আসবেন আপনারা কিন্তু এখানকার ক্ষীর সংগ্রহ করতে পারেন। সত্যিই খুব সুস্বাদু এখানকার ক্ষীর। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি বাবুসাহেব লাক্সারি থেকে। আমাদের ট্রেন আছে বালাসোর থেকে, শতাব্দী এক্সপ্রেস। আমাদের বালেশ্বর ট্যুর এই অবধি। আশা করি আমাদের এই ট্যুরটি আপনাদের ভালো লাগবে।
আর হ্যাঁ, যদি আমাদের এই ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস অবশ্যই করবেন, তাতে যখনই আমরা কোনো এই ধরনের কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তবে আজ চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।